হ্যালো ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু দীপস একাডেমি অফ এক্সেলেন্স। আজ আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকের লেসন 3, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, রিটেন বাই নয়নতারা সেহগাল। দ্য পাসিং অ্যাওয়ে কথার অর্থ হলো মারা যাওয়া বা পরলোক গমন করা। আর বাপু বলতে এখানে জাতির জনক মহাত্মা গান্ধীকে বোঝানো হয়েছে, অর্থাৎ মহাত্মা গান্ধীর যে মৃত্যু হয়েছিল তার সেই ঘটনাকে কেন্দ্র করে তোমাদের এই পাঠ্য অংশটি এখানে দেওয়া হয়েছে। নয়নতারা সেহগাল 1927, তিনি 1927 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রেকগনিশন। তিনি হলেন প্রথম ভারতীয় মহিলা লেখিকা, ইংরেজি ভাষার লেখিকা, যিনি খুব বিস্তৃত সুপরিচিতি লাভ করেছেন। Her fiction deals with India's response to the crisis brought about by political changes. তার লেখা যে কাহিনীগুলো, সেইগুলি মূলত ভারতবর্ষের বিভিন্ন যে রাজনৈতিক যে পরিবর্তন এবং সেই পরিবর্তনকে কেন্দ্র করে যে সমস্যাগুলি সৃষ্টি হয়েছিল, যে সংকটাপন্ন যে অবস্থা বা যে সমস্যা যেগুলি সৃষ্টি হয়েছিল আসলে, সেই সমস্যার ক্ষেত্রে ভারতের প্রতিক্রিয়া, এর উপরেই তিনি সাধারণত লেখালেখি করেন। She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. তার রিচ লাইক আস এই উপন্যাসের জন্য তিনি 1986 খ্রিস্টাব্দে সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। The text, an extract from Nayantara Sehgal's memoir Prison and Chocolate Cake, recounts the incidents following the death of গান্ধীজি। টেক্সট মানে পাঠ্য, অ্যান এক্সট্রাক্ট মানে নেওয়া হয়েছে কোথাও থেকে, কোত্থেকে? ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার। মেমোয়ার কথার অর্থ হলো তার যে স্মৃতি, ঠিক আছে? তো তার স্মৃতি থেকে লেখা আর কি। তো প্রিজন অ্যান্ড চকোলেট কেক নামে একটা লেখা থেকে তোমাদের এই পাঠ্য অংশটা এখানে দেওয়া হয়েছে। রিকাউন্টস দ্য ইনসিডেন্টস, যেটা ঘটনার বর্ণনা করে, ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি, অর্থাৎ গান্ধীজির মৃত্যু সম্পর্কিত যে ঘটনা ঘটেছিল সেই সম্পূর্ণ ঘটনার কিন্তু বর্ণনা রয়েছে এই প্রিজন অ্যান্ড চকোলেট কেক এই লেখার মধ্যে। It vividly describes not only the author's personal sense of loss but also the collective grief of the entire nation at the passing away of Mahatma Gandhi. It vividly মানে এটি খুব স্পষ্টভাবে বর্ণনা করে শুধুমাত্র যে এই যে লেখিকার যে একটা সেন্স অফ লস, মানে তার যে একটা কোনো কিছু হারানোর যে একটা অনুভূতি, শুধু তাই নয়, তার সাথে সাথে সম্পূর্ণ জাতির যে একটা দুঃখ বা একটা শোক তার বর্ণনা দেয়। এবং সেই শোকের কারণ কি ছিল? মহাত্মা গান্ধীর প্রয়াণ। I was having tea at home on the evening of 13th January 1948 when I was called to build a house by an urgent telephone. তার অর্থ, আমি চা পান করছিলাম বাড়িতে বসে 30শে জানুয়ারি 1948 খ্রিস্টাব্দের সন্ধ্যাবেলা, যখন আমাকে ডাকা হলো বিড়লা হাউসে একটা খুব গুরুত্বপূর্ণ টেলিফোন দ্বারা। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, একটা প্রার্থনা সভার পথে আর কি তিনি রাস্তায় গুলিবিদ্ধ হয়েছিলেন। I was numb with shock as I got into the car. মানে স্বাভাবিকভাবেই লেখিকা তিনি বলছেন যে I was numb with shock কথার অর্থ হলো মানে আমি যেন চমকে গিয়ে অসাড় হয়ে গিয়েছিলাম। As I got into the car মানে যখন আমি গাড়িতে উঠেছিলাম। At the Birla House, মানে বিড়লা হাউসে, Gandhiji's relatives and followers had gathered round his body. গান্ধীজির আত্মীয় স্বজনরা এবং তার অনুগামীরা তারা হ্যাড গ্যাদার্ড মানে তারা জড়ো হয়েছিলেন রাউন্ড হিজ বডি মানে তার সেই শরীর বা তার দেহকে কেন্দ্র করে, মানে তার মৃতদেহকে কেন্দ্র করে। There was silence in the room as Gandhiji breathed his last. সেখানে সেই যে ঘরটির মধ্যে
একটা নীরবতা ছিল, স্বাভাবিক একটা শোকাচ্ছন্ন একটা পরিবেশ। গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, অর্থাৎ গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শোক স্তব্ধ একটা পরিবেশ, সেই পরিবেশের মধ্যে একটা নীরবতা ছিল সেই ঘরের মধ্যে। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. অর্থাৎ বাপুজির মৃত্যুর যে খবর, had spread মানে ছড়িয়ে পড়েছিল থ্রু দিল্লি, দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল, লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। তার মানে অগ্নিশিখা, অগ্নিশিখা হাওয়া পেলে যেমন ফুলে ফেঁপে ওঠে, যেমন দ্রুত ছড়িয়ে যায়, ঠিক তেমনই এত দ্রুত ছড়িয়ে গিয়েছিল। লেখিকা এখানে তাকে তুলনা করেছেন যে একটা অগ্নিশিখা, সে যখন বাতাস পায় সে যেমন ফুলে ফেঁপে উঠে, যেমন সে যেন অনেকটা যেমন ছড়িয়ে পড়ে, ঠিক তেমন ভাবেই বাপুজি অর্থাৎ গান্ধীজির মৃত্যুর খবরটা দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল। Sad groups of men and women had collected around Birla House. ভারাক্রান্ত বা মন খারাপ, বিষণ্ণ, এক কথায় বিষণ্ণ নারী পুরুষের যে দল, তারা সেই বিড়লা হাউসকে কেন্দ্র করে তারা সেখানে জড়ো হয়েছিলেন। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। অর্থাৎ সেই ঘরটির যে জানালাগুলি ছিল, সে প্রত্যেকটা জানালার, এখানে তিনি একটি বর্ণনা দিয়েছেন যে প্রত্যেকটি জানালার বাইরে দিয়ে একজন, মানে কেউ যদি দেখতো বা কেউ যদি দেখে, সে দেখতে পাবে যে সেই ঘরের মধ্যে অনেকগুলো বাদামির বাদামি বর্ণের, অর্থাৎ আমাদের ইন্ডিয়ানদের যে স্কিন কালার সেটাকেই এখানে ডিনোট করা হয়েছে। তো সেই বাদামি বর্ণের ঝাপসা মুখমণ্ডল, অর্থাৎ আমি একটু আগেই বললাম শোকস্তব্ধ একটা পরিবেশ, ফলে সেখানে মন খারাপ বিষণ্ণতার একটা পরিবেশ সেই ঘরটির মধ্যে তখন বিরাজমান, ফলে এই বর্ণনা তিনি এখানে দিয়েছেন। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো শব্দ করেনি। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে একটা অপ্রাকৃতিক একটা নীরবতা বজায় ছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। এটা তখন মনে হয়েছিল যে সময় যেন কয়েক মিনিটের জন্য সময় যেন স্থির হয়ে গিয়েছে, সময় যেন আর এগোচ্ছে না। দ্য পিপল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগনিং, অর্থাৎ জনতার যে দল, অর্থাৎ জনতা প্রথমে বা শুরুর দিকে তারা আসলে হতবাক হয়ে গিয়েছিল। স্টান্ট কথার অর্থ কি? তারা হতবাক হয়ে গেছিল, তো তারা কথা বলার মতো পরিস্থিতিতে ছিল না। লেটার দে ক্লামার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। ক্লামার্ড শব্দের অর্থ হচ্ছে ডিমান্ডেড লাউডলি, এখানে লেখা রয়েছে। তার মানে তারা খুব তারস্বরে আর কি দাবি জানাচ্ছিল। কিসের দাবি? যে গান্ধীজিকে অন্তত একটাবার দেখার। শাউটিং মানে চিৎকার করছিল, অ্যান্ড ক্রাইং কান্নাকাটি করছিল। দে জসল্ট ওয়ান অ্যানাদার, তারা একে অপরের সঙ্গে, জসল্ট কথার অর্থ ধাক্কাধাক্কি করছিল। ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, স্ট্যাম্পেড কথার অর্থ হচ্ছে ছত্রভঙ্গ হয়ে, মানে ইতস্তত মতো হয়ে গিয়ে। টু ব্রেক ইনটু দ্য হাউস মানে সেই ঘরের মধ্যে ভিড় ঠেলে প্রবেশ করার জন্য তারা ছত্রভঙ্গ হয়ে একে অপরের সাথে ধাক্কাধাক্কি করেছিল। দে কামড এ লিটল, তারা একটু শান্ত হয়েছিল। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট, যখন এটি ঘোষণা করা হয়েছিল যে দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, অর্থাৎ গান্ধীজির শেষকৃত্যের আগে তাদেরকে গান্ধীজিকে দেখার ব্যবস্থা করে দেওয়া হবে। এই কথা যখন ঘোষণা করা হয়েছিল তখন জনতা একটু শান্ত হয়েছিল। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" When যখন one is faced, একজন সম্মুখীন হয় with the shock of a loved one's death, তার ভালোবাসার মানুষের মৃত্যু যখন সে দেখে, তখন one whimpers মানে সে যখন একটা ফুঁপিয়ে ফুঁপিয়ে যেমন একটা কান্নাকাটি করে, হুইম্পার্স কথার অর্থ ফুঁপিয়ে কাঁদা, তো সে সেইভাবে কান্নাকাটি করে বলে, হোয়াট উইল বিকাম অফ মি নাও, আমার এখন কি হবে, দ্যাট
হি হ্যাজ লেফট মি, সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। তার অর্থ হলো যে সেই সমস্ত শোকার্ত মানুষের মনে এই প্রশ্নটা সর্বোচ্চভাবে এবং নিশ্চিতভাবে কিন্তু সবার মনে এই প্রশ্নটাই ছিল। অর্থাৎ গান্ধীজি যেহেতু জাতির জনক ছিলেন, তাই যেন সকলে, মানে দেশের সমস্ত মানুষ, নেশন, সমগ্র জাতি যেন অভিভাবক হারা হলো বা হয়েছিল, সেই বিষয়টিকে বোঝাতেই এখানে লেখিকা এটি লিখেছেন। দে লুকড লাইক লস্ট চিলড্রেন। দেখো যেটা বললাম, তাদেরকে দেখাচ্ছিল যে দে লুক লাইক লস্ট চিলড্রেন কথার অর্থাৎ অভিভাবকহীন শিশুর মতো। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট। অর্থাৎ এখানে লেখিকা উনি বলছেন যে আমাদের অনেকেরই মনে এটাই একটা প্রশ্ন ছিল আর কি, অ্যাজ উই স্যাট, কারণ আমরা ওঠা বসা করতাম। স্যাট মানে এক্ষেত্রে ওঠা বসা করা, কার সাথে? গান্ধীজির সাথে। স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, মানে এখনো অবধি যেন এটা খুবই, এই যে খবরটা শুনে যেন খুবই একটা চমকে দেওয়ার মতো মনে হচ্ছে, এবং আনবিলিভিং মানে অবিশ্বাস্য মনে হচ্ছিল। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা সম্প্রচার শুনেছিলাম, মানে এখানে খবরের কথা বলা হচ্ছে, নিউজ ব্রডকাস্টের কথা বলা হচ্ছে। টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয়দের উদ্দেশ্যে বলা হয়েছিল বা বলা হচ্ছিল দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে তাদের বাপু আর বেঁচে নেই, অর্থাৎ মহাত্মা গান্ধী আর বেঁচে নেই। তো আজ আমরা ইউনিট 1 আলোচনা করলাম, নেক্সট ডে আমরা ইউনিট 2 আলোচনা করব। যতটুকু আজ আলোচনা করলাম, যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। সবাই ভালো থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই।